যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মহড়া শেষ সেনা প্রধানের। প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে কিভাবে নামবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই পুরো রিপোর্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে। মোটামুটি এজন্যই বলছি যে কারণ এই রিপোর্টটি চলে গেছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের কাছে। তিনি এটা পুরো পরীক্ষা করবেন, দেখবেন এবং তার সঙ্গে থাকবেন আরও কয়েকজন। পরে তাদের কথা বলছে, একে একে আলোচনার মধ্যে আসবো যখন, এবং সেখান থেকে এটা পাস হয়ে গেলে অর্থাৎ তারা হ্যাঁ বললে তখন পরবর্তী আর মহড়া নয়, পরের কাজগুলো হবে। আর যদি ততক্ষণে যদি মনে করা হয় যে কোনো জায়গাতে এই বিষয়টি নিয়ে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে তখন সেইটাও করা হবে। এবং তারপরে ভারতে যে দিল্লির লুটিয়েন্সে যেখানে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী এই রিপোর্টটা চূড়ান্ত হয়ে গেলে গত শুক্রবার আফ্রিকার কঙ্গো সফর শেষে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যথাবিধি শাহজালাল এয়ারপোর্টে না নেমে তিনি তেজগাঁওয়ের বিমানবন্দরে নেমেছিলেন। সেটা তার যেমন সুরক্ষা, সেই সুরক্ষাটা রাখা হয়েছিল, তৈরি হয়েছিল সেই রকমভাবে এই সুরক্ষা বলয়ে এইভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ফিরবেন এবং মনে করা হয়েছে, ঠিক করা হয়েছে যে তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামবেন না, তিনি নামবেন তেজগাঁও বিমানবন্দরে। তেজগাঁও বিমানবন্দরে নামার কি সুবিধাগুলো আছে সেগুলো দেখার জন্যই ওয়াকারুজ্জামান যে সেদিন তার নিজে যেমন সেখানে নেমেছিলেন, একদম চুপি চুপি সেখানে আসতে পেরেছিলেন, তার কি সুবিধাগুলো রয়েছে সেগুলো সেই দিনই কিন্তু সেগুলো ঠিক করা হয়ে গিয়েছিল, দেখা হয়ে গিয়েছিল। এখন যেটা কেন শাহজালাল এয়ারপোর্ট ছেড়ে সেখানে যাওয়া হচ্ছে, নিশ্চয়ই এটা বোঝা গেছে শাহজালাল এয়ারপোর্টে প্রধান মানে ওয়াকারুজ্জামান জেনারেল সেদিন যদি নামতেন তাহলে তার উপরে কোনো কিছু একটা তার উপরে একটা কোনো কিছু অ্যাটাক, আক্রমণ হতে পারতো, এমনও হতে পারতো তাকে বন্দি করা হতে পারতো, এমনও হতে পারতো তাকে সেখানে হত্যা করা হতে পারতো। মোটামুটি একটাই ব্যাপার হতো যে তাকে সেখানে নামাটা তিনি নিজেও অন্তত সেফ মনে করেননি, এবং সেফ মনে করেননি বলে তিনি তেজগাঁওতে নেমেছিলেন। তেজগাঁওয়ের সুবিধাটা কি? তেজগাঁও কোনো মানে বিজনেস, কোনো ব্যবসায়িক কোনো বিমানবন্দর নয়, সেখানে অন্য কোনো যাত্রীবাহী বিমান সেখানে নামে না। ওটা সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে আর্মি, তাদের নিজেদের কাছে আর্মির হেলিকপ্টার থাকে, আর্মির বিমান যেটা সেখানে থাকে, এই সব কাজের জন্যেই ওই বিমানবন্দর ব্যবহৃত হয়। ফলে ওখানে অন্য সেনাবাহিনীর বাইরে অন্য কারোর সেই বিমানবন্দরে তাদের কোনো এখতিয়ার নেই, তাদের প্রবেশের অধিকারও নেই। এবং এই জন্যেই সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান ওই বিমানবন্দরে এসে নেমেছিলেন। এখন শেখ হাসিনার ঢাকাতে প্রত্যাবর্তনের জন্য এই কারণেই ওই বিমানবন্দরকে ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছে। এটা তার যে ওই সুবিধাগুলো আছে বিশেষ তার জন্যে। সেদিন মানে গত শুক্রবার আপনারা জানেন যে ঢাকার মধ্যে ঢাকায় সেখানে হিজবুত তাহরীরের পক্ষ থেকে বিরাট বড় জমায়েত মিছিল হওয়ার কথা ছিল, এবং অত্যন্ত সম্ভাবনা তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ছিল বঙ্গভবন সেটা অ্যাটাক করা হবে, সেটা অ্যাটাক করে সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে। এবং আরও যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান সন্ধেবেলায় যখনই আসবেন এদিকে রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে তারা দেখিয়ে দেবে তখন যে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হবে যে তিনি সেনা প্রধানকে বরখাস্ত করছেন, এটা রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে লিখিয়ে নিয়ে সেই অনুযায়ী অ্যাটাক করা হবে। যখনই ওয়াকারুজ্জামান এসে নামবেন ওখানটায় যে ঢাকার শাহজালাল বিমানবন্দরে,
তাকেও গ্রেপ্তার করা হবে। এবং তিনি তো ততক্ষণে বরখাস্ত হয়েই গেছেন, কারণ এগুলো এরা করে নিয়েছে। এবং এই পুরো ব্যাপারটা ছিল পাকিস্তানি চক্রান্ত। পাকিস্তানের আইএসআই নিয়ন্ত্রিত যে সেনা প্রধানরা, সেনা কর্তারা ওখানে আছে, যাদের নেতৃত্বে আছে ফৈজুর রহমান, যাদের নেতৃত্বে আছে, তাকে দিয়ে সমস্ত ব্যাপারগুলো ঠিক করা হয়ে গিয়েছিল। তার আপনাদের আগেই বলেছি যে ভারত থেকে 4 জন বিদেশ মন্ত্রকের বড় অফিসার তারা ওখানে গিয়ে ঢাকায় নেমে তারা কোঅর্ডিনেট করছিলেন। তারা যথাসময়ে সমস্ত ব্যাপারটা তারা যেমন জানিয়ে দিয়েছিলেন ওয়াকারুজ্জামানকে, তেমনিভাবে সেনার মধ্যে ওয়াকারুজ্জামান এবং ভারতের এবং বিশেষ করে আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে বিকল্প ব্যবস্থা যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেজগাঁও বিমানবন্দরে নেমে সব ফিরে আসতে পারেন, তার নির্বিঘ্নে আসতে পারেন তার জায়গায়, সে ব্যাপারটা তারা করেছিলেন। এখন এর ফলে হয়েছে কি, ওই যে আইএসআই নিয়ন্ত্রিত যে ফৈজুর রহমান অ্যান্ড কোম্পানি, তারা তাদের যে চক্রান্ত সেটা ধরা পড়ে গিয়েছিল। এবং ধরা পড়ার পর এখন কিন্তু কয়েদখানায় গিয়ে পৌঁছেছেন আমাদের সেই ফৈজুর রহমান এবং হিজবুতি আর যারা সেনার মধ্যে রয়েছেন একটু বড় দরের, মাঝারি দরের, তারা এখন কয়েদখানায়। এটা যে শুধু ওয়াকারুজ্জামানের, সেদিন যে শুধু ওয়াকারুজ্জামান যে ওই তেজগাঁও বিমানবন্দরে সেফ ল্যান্ডিং করেছিলেন সেটা নয়, এটা আগামীতে শেখ হাসিনার সেফ ল্যান্ডিং কিভাবে হবে সেটাও কিন্তু মহড়া হয়ে গিয়েছিল সেই দিনে। কিভাবে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হাসিনা, তার প্রত্যেকটা খুঁটিনাটি ছক করা হয়ে গেছে। এই ছকের মধ্যে এই কাজে যুক্ত রয়েছেন বাংলাদেশের সেনার সঙ্গে, এই কাজে যুক্ত রয়েছেন ভারতের সেনাও, ভারতের সেনাকর্তারাও। মানে ভারতের এনএসএ অজিত ডোভাল, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং তার সঙ্গে আরও 1-2 জন আছেন আমাদের অতি উচ্চস্তরের সেনাকর্তা। আর বাংলাদেশ সেনার পক্ষে সেখানটা রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে 2-3 জন তার অতি বিশ্বস্ত সেনা অফিসার তারাও আছেন। আচ্ছা, ভারত কেন এতটা সতর্ক এই বিষয়টা নিয়ে, শেখ হাসিনার ফিরে আসা নিয়ে কেন এতটা সতর্ক? তার কারণ শেখ হাসিনা এবং বাংলাদেশের ভালো মন্দের পুরো দায়টা যতটা বাংলাদেশের, তার থেকে 1 বিন্দু কম নয় ভারতেরও। তার কারণ ভারতে তিনি অতিথি হয়ে আছেন এবং এটা মোটামুটি সবাই জানে যে তিনি যে ভারত ছেড়ে তিনি যে বাংলাদেশে যাচ্ছেন, এই তার যাওয়ার ব্যবস্থা এবং এর পেছনের সমস্ত উদ্যোগ ব্যবস্থাপনা সেটা ভারতের দ্বারাই হয়েছে। সুতরাং তার যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তার দায়টা ভারতের উপরে আসে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সংকট নিরসন করবার ব্যাপারে সমস্ত দায়িত্বটা আমেরিকার ট্রাম্প সাহেব গত 13 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর উপরে দিয়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী সে ব্যাপারে কোনো রকম আপত্তিও করেননি। মানে মৌনং সম্মতি লক্ষণং, এবং সেটা মেনে নিয়ে ভারতকে তার পরবর্তী কাজগুলো করতে হচ্ছে। সুতরাং ভারত এখন সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভারতের ওপরে তাই একটা বিরাট এই ব্যাপারে দায়িত্ব এসে পড়ে।